বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন করে বলার আর অপেক্ষা রাখে না যে করোনাঘাতী ভাইরাস কোভিড-19, যেটাকে আমরা করোনা ভাইরাস হিসাবে চিনি। গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজকে যে মারাত্মক একটা অবস্থা সৃষ্টি করেছে, সকল ক্ষেত্রে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এর থেকে এই দুর্যোগ কাটিয়ে ওঠার আপনারা চেষ্টা করছে সমগ্র বিশ্ব। ঠিক তেমনি ভাবে মারাত্মক যে বিপর্যয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে পড়েছে এবং ইতিমধ্যে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছ বা তোমরা ভুক্তভোগী হিসাবে বিষয়টা ক্ষতিকর যে প্রভাব, এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছে। তো আজকে সেই ক্ষতিকর দিকগুলো থেকে শিক্ষা ব্যবস্থাকে অন্তত সঠিকভাবে পরিচালনার জন্য, নির্দিষ্ট গতিপথে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসার জন্য দেশব্যাপী শুরু হয়েছে অনলাইন টিচিং সিস্টেম। অনলাইন শিক্ষা ব্যবস্থা টিচিং সিস্টেম যেটাকে বলা হয়, এরই অংশ হিসাবে আজকের আমি সীমান্ত আদর্শ কলেজ মামুন সাতক্ষীরা পরিণীতে সুশাসন বিষয়ে প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের যে টাইটেল আছে, কোর্স টাইটেল যেটাকে বলা হয় রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন। তিনটা বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। যদিও এই টপিকটা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, কিন্তু অনলাইনে ক্লাসের যে ভিডিও তৈরি করতে হয়, এটা দীর্ঘ সময় থাকলে তোমাদের যে নেট সিস্টেমের যে দুর্বলতা বা অন্যান্য সমস্যার কারণে বড় ভিডিও দেখতে তোমাদের অসুবিধা হয়, যার কারণে আমি যতদূর সম্ভব আধা ঘন্টার ভিতরে আমি আমার ক্লাসটা সম্পন্ন করার চেষ্টা করব। এর ভিতরে যত আমি বোঝানোর চেষ্টা করবো বিষয়টা, আর পরবর্তী ক্লাসে আমি এই টপিকের বাকি যে অংশগুলো থাকবে সেটা আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আবার আজকের যে আলোচনার বিষয় রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন, এই তিনটা বিষয়। পলিটিক্যাল পার্টি, লিডারশিপ এন্ড গুড গভর্নেন্স। পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল কি, এ সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা থাকা উচিত। কারণ আজকের এই গণতান্ত্রিক বিশ্বে, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি অপরিহার্য অংশ। এই রাজনৈতিক দলকে বাদ দিয়ে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি, আমাদের যে সিস্টেমের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে বর্তমান সময়ে, এই প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বা পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, এটা অন্যতম মাধ্যম হলো, অন্যতম ফলপ্রসূ হওয়ার অন্যতম শর্ত হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা কখনো কল্পনা করা যায় না। তো সেই রাজনৈতিক দল কি, এটা প্রত্যেকেই কম বেশি তোমার ধারণা থাকা উচিত। সংক্ষেপে বলা যায় যে রাজনৈতিক দল এমন একটি জনগোষ্ঠী যারা নির্দিষ্ট কিছু কর্মসূচি, নির্দিষ্ট কিছু মতাদর্শের আলোকে তারা একত্রিত হয় এবং তারা তাদের এই কর্মসূচিটাকে বলা হয় পলিটিক্যাল ম্যানিফেস্টো। এই পলিটিক্যাল ম্যানিফেস্টো বা তাদের যে লক্ষ্য এবং তাদের যে কর্মসূচি, এই কর্মসূচিকে সামনে রেখে জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া যে গোষ্ঠী চালায় বা পরিচালনা করে, তাদেরকে আমরা রাজনৈতিক দল হিসাবে বলতে পারি বা তাদেরকে রাজনৈতিক দল বলা হয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা সংক্ষেপে এবং আরো পরিষ্কারভাবে বলতে গেলে বলা যায় যে যখন কিছু সংখ্যক মানুষ নির্দিষ্ট মতাদর্শ, নীতির
কর্মসূচির ভিত্তিতে একত্রিত হয় এবং জনমত গঠনের মাধ্যমে বৈধ বা ক্ষমতা দখলের প্রক্রিয়া বা প্রচেষ্টা শুরু করে, তখন সেই গোষ্ঠীকে আমরা রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সংক্ষেপে বুঝতে পারছো যে রাজনৈতিক দল কি। আমাদের এই গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বা যে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে রাজনৈতিক দল হিসাবে কিন্তু অসংখ্য রাজনৈতিক দল সক্রিয় আছে। এই রাজনৈতিক দলগুলো কখনো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে, আবার কখনো নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে বা পার্লামেন্টে তারা তাদের সক্রিয় ভূমিকা পালন করে। তো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাবে যে আমি কয়েকটা সংজ্ঞা নিয়ে আসছি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এই রাজনৈতিক দলের সংজ্ঞা প্রদান করেছে। এখানে এক নম্বর হলো এডমন্ড বার্গ। এডমন্ড বার্গ কি বলছে? যে রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী, রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট ও স্বীকৃত নীতির ভিত্তিতে, যারা একটি নির্দিষ্ট ও স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। কে বলছেন? তাহলে আমরা এখানেও এটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখি যে রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে তারা একত্রিত হয় এবং কি করে? যৌথ সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয়। এই গ্রুপকে বা এই গোষ্ঠীকে রাজনৈতিক দল হিসাবে বলেছেন, চিহ্নিত করেছেন এডমন্ড বার্গ। এবার আরেকজনের কথা আমরা বলব, ডিসরেলি। রাষ্ট্রবিজ্ঞানী ডিসরেলি কতগুলো নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে রাজনৈতিক দল হিসাবে গঠিত করেছে। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতি আমি আগেই বলছি যে একটি রাজনৈতিক দল যখন গঠন করা হয়, প্রাথমিকভাবে তারা কি করে? কিছু নীতি মালা সামনে নিয়ে আসে, অর্থাৎ একটি দেশের জন্য কল্যাণকারী যে সেগুলো তারা বাছাই করে এক জায়গায় করে একটা নীতি প্রণয়ন করে এবং সেই কর্মসূচি জনসমক্ষে উপস্থাপন করে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করে যে আমার এই রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করলে বা ক্ষমতায় আসলে, আপনারা যদি তাকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আগামীতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক বা বৈদেশিক নীতি, যত নীতি আছে, কর্মসংস্থান, বিভিন্ন খাতে এই কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা করবে বা বাস্তবায়ন করবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন বিষয় তারা এই নীতি সন্নিবেশিত করে থাকে এবং সেটা জনসমক্ষে প্রচার করে এবং সেটা প্রসার ঘটানোর জন্য বিভিন্ন মিটিং, বিভিন্ন জনসভা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তারা জনগণের সামনে তুলে ধরে এবং জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করে, যাতে করে রাজনৈতিক দলের উপরে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আস্থা আনে এবং আগামী নির্বাচনে ওই রাজনৈতিক দলের পক্ষে তারা তাদের ম্যান্ডেট বা তাদের যে কি বলা যায় এটা, যে তাদের যে সাপোর্ট যেটাকে বলা হয়, এটা প্রয়োগ করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। এই যে চিন্তা ভাবনা করে রাজনৈতিক দলগুলো তাদের এই নীতি বা পরিকল্পনা বা কর্মসূচি যাই বলি না কেন, সেটাকে তারা জনগণের সামনে তুলে ধরে এবং সেটা বাস্তবায়নের জন্য, জনমত গঠনের জন্য তারা চেষ্টা চালায়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখা যাক যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্টি।
সংগঠনকে তো আমরা রাজনৈতিক দল হিসাবে বলতে পারি না। রাজনৈতিক দল বলতে গেলে অনেক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, যেগুলো থেকে চেনা যায়। একটা বিষয়কে তার জন্য চেনার জন্য তার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো দেখেই চেনা যায়, জানা যায় তার প্রকৃতি বা তার উদ্দেশ্য। তো রাজনৈতিক দলের এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা ব্যাখ্যা করি বা অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাজনৈতিক দলের কার্যক্রম কি। এক নম্বর দেখো রাজনৈতিক সংগঠন। এক নম্বর হলো রাজনৈতিক দলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রাজনৈতিক সংগঠন। অর্থাৎ রাজনৈতিক দলের প্রধান কাজ হলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। এখন প্রশ্ন আসে, রাজনীতি কি? রাজনীতি হলো এমন একটি নীতি যে নীতির মাধ্যমে সংঘবদ্ধ হয়ে একটি গোষ্ঠী বৈধভাবে ক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালায়। এই যে রাজনীতি এবং রাজনৈতিক দল খুব বেশি ডিফারেন্স নাই তাদের সংখ্যাগত দিক দিয়ে। তো রাজনীতি এমন একটি বিষয় যে কি করবে, ক্ষমতা অর্জনই তাদের মূল লক্ষ্য হিসাবে তারা সামনে নিয়ে আসে। ক্ষমতা অর্জন, ক্ষমতার লড়াই যেটাকে বলা যায়। তো এটা নিয়মতান্ত্রিক হয়, এটা ষড়যন্ত্রের মাধ্যমে বা বন্দুকের জোরে বা কোন রকম রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে নয়। এটা জনগণের কি বলা যায় যে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা অর্জনের চেষ্টা করে। তো রাজনৈতিক দল কিন্তু এর বাইরেও আরো কাজ করে, যে শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে রাজনীতি করবে তা কিন্তু নয়। রাজনৈতিক দল অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন কর্মসূচি দ্বারা গ্রহণ করে এবং বাস্তবায়নের চেষ্টা করে। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের, সেটা হলো সম আদর্শে বিশ্বাস। সম আদর্শে অর্থাৎ কারা বিশ্বাসী থাকবে? একটি রাজনৈতিক দলের যে সক্রিয় সদস্য থাকবে, লক্ষ কোটি কোটি সদস্য থাকতে পারে। যেমন রাজনৈতিক দল যার জনপ্রিয়তা বেশি, যার সাংগঠনিক ভিত্তি যত বেশি মজবুত, সে রাজনৈতিক দলের সদস্য সংখ্যা, সমর্থক, কর্মী, নেতা অনেক বেশি। তো তারা কি করবে? একই আদর্শে বিশ্বাসী হবে। আমাদের নিজেদের দেশের কথা যদি আমরা উদাহরণ হিসাবে টানি, তাহলে প্রধান দুইটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুইটা রাজনৈতিক দল, এখানে তারা তাদের নীতি এবং আদর্শগত দিক দিয়ে কিন্তু আলাদা। তাদের কি বলা যায় যে দেশ রক্ষা, প্রতিরক্ষা ক্ষেত্রে, বৈদেশিক নীতির ক্ষেত্রে কিছু কিছু মিল থাকলেও তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ, তাদের কর্মসূচি দিক দিয়ে কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রেই পৃথক কর্মসূচি তারা প্রণয়ন করে এবং বাস্তবায়নের চেষ্টা করে। এবং তারা প্রত্যেকেই নিজের দলের যে আদর্শ, এই আদর্শকে ধারণ করে। এরপর দেখো 3 নম্বর হলো নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণ। নিয়মতান্ত্রিক উপায়, নিয়মতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক দুইটা বিষয়। একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বৈধ উপায়ে ক্ষমতা অর্জন যেটা, সেটাকে বলা হয় নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা অর্জন। অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক যে সিস্টেম, প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা রদবদল হয়ে থাকে। কিভাবে? আমাদের দেশে যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থার মেয়াদ 5 বছর। এখন 5 বছর পরে কি হবে? 5 বছর পূর্ণ হওয়ার মাস তিনেক আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে এবং নির্বাচনের তোড়জোড় শুরু হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটা এখন নাই। এখন নির্বাচন কমিশন সর্বেসর্বা নির্বাচন গ্রহণের ক্ষেত্রে তফসিল প্রদান করবে এবং রাজনৈতিক দলগুলো সেই তফসিল অনুযায়ী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং ভোট গ্রহণ করা হবে। এবং এই ভোট গ্রহণের পরে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসনের সংখ্যা কত? নিশ্চয়ই তোমরা জানো, 300।
এবং সংরক্ষিত 50, মোট 350টা আসন নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত হয়। তো এখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে যে দল, সেই দল কি করবে? সরকার গঠন করবে। এই আর কি করবে? যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতা হস্তান্তর করবে। এই যে নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা রাজনৈতিক দলের একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে। অর্থাৎ এবার ক্ষমতায় গেছি, আগামী 5 বছর পরে আবার আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই নির্বাচনে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা লাভ করি তাহলে আমি আবার ক্ষমতায় যেতে পারবো, আর যদি না লাভ করি তাহলে আমাকে কি করতে হবে? বিরোধী দলের আসনে বসতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নাই ক্ষমতা গ্রহণ করার। এর বাইরে অগণতান্ত্রিক বা এখানে কি বলা হয়েছে, অনিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণের কোনো সুযোগ এখানে নাই, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায়। এরপরে দেখো জনমতের প্রতি গুরুত্ব প্রদান। জনমত, পাবলিক ওপিনিয়ন যেটাকে বলা হয়, জনমত, যেটাকে গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হিসাবে চিহ্নিত করা হয়। এই জনমত এর প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দল গুরুত্ব প্রদান করে থাকে, কারণ তারা জানে যে এই জনমতই হলো আমার বেঁচে থাকার অক্সিজেন। এই জনমত যদি আমার পক্ষে থাকে ততক্ষণ আমি ক্ষমতায় থাকতে পারবো বা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারবো। আর জনমত যদি বিপক্ষে যায় তাহলে আমাকে নির্মম পরিণতির মুখোমুখি হতে হবে, নির্বাচনে পরাজিত হতে হবে, আমার সমস্ত যে আশা আকাঙ্ক্ষা, কর্মসূচি প্রয়োগের যে চিন্তা ভাবনা, সেটা আমার ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য জনমত, যেটাকে বলা হয় পাবলিক ওপিনিয়ন, জনমত কি তোমরা যে জানো যে জনমত হলো সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রভাবশালী বা ইতিবাচক মনোভাব বা মতামতকে বলা হয় জনমত। এই জনমত গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি। এরপরে দেখো দলীয় স্বার্থ সংরক্ষণ। দলীয় স্বার্থ সংরক্ষণ কিভাবে হয়? প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করলে বা ক্ষমতা গ্রহণ না করলে উভয় ক্ষেত্রে তারা তাদের দলীয় স্বার্থটা সংরক্ষণ করে চলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, তারপরে বিভিন্ন কি বলা যায় যে টেকনিক বা কৌশল অবলম্বনের মাধ্যমে তারা তাদের নিজস্ব দলীয় সংগঠন বা দলীয় স্বার্থকে তারা উন্নত রাখার চেষ্টা করে, যাতে তার দলটা শক্তিশালী থাকে, দলটা যাতে দুর্বল না হয়, জনপ্রিয়তা যাতে ঘাটতি না হয়। এই জন্য প্রত্যেকটা দল, রাজনৈতিক দল আগে তার দলীয় স্বার্থকে তারা সংরক্ষণ করে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ। প্রত্যেকটা রাজনৈতিক দল কি করে? তার জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকে। জাতীয় স্বার্থ কি? একটি রাষ্ট্রের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হলো স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, বৈদেশিক শত্রুর হাত থেকে নিজের দেশকে রক্ষা করা, অর্থনৈতিক দিক দিয়ে রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করা, রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এই সব কিছু মিলেই হলো আমাদের জাতীয় স্বার্থ। একটি রাজনৈতিক দল কি করে? এই জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহ কি কি। আমরা এখন দেখবো গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা। গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বর্তমান পৃথিবীতে যে সরকার ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালিত হয় যে সিস্টেমে, এটাকে বলা হয় সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা কিন্তু সারা পৃথিবীতে একই ধরনের নয়। অনেক প্রকারের সরকার ব্যবস্থা, সিস্টেমস অফ গভর্নমেন্ট যেটাকে বলা হয়, প্যাটার্ন অফ গভর্নমেন্ট যেটাকে বলা হয়, একরকম নয়। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই পৃথিবীতে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে, কোথাও সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে, কোনো কোনো দেশে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে,
সামরিক তত্ত্ব আছে, কোথাও কোথাও স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে। সমগ্র পৃথিবীতে এই অসংখ্য রাষ্ট্রে, শত শত রাষ্ট্রে, সকল রাষ্ট্রে কিন্তু এক ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত নয় বা নেই। আমাদের দেশে বা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের কথা যদি আমরা বলি, তাহলে এখানে দেখা যায় যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশসমূহে, বিশেষ করে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে, অথবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত আছে। আবার যদি আমরা দেখি আমেরিকার কথা বলি, পৃথিবীর অন্যতম শক্তিশালী যে দেশ, সুপার পাওয়ার বলা হয় যেটাকে আমেরিকা, এই আমেরিকা, সেখানে কিন্তু গণতন্ত্র, কিন্তু সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত। এই গণতান্ত্রিক ব্যবস্থা বা দুই ধরনের ক্ষমতা বন্টনের দিক দিয়ে, একটা হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আর একটা হলো ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের যেটা প্রচলিত, আমাদের এখানে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় প্রকৃতির সরকার। আমেরিকায় যেটার কথা বললাম, সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আবার মিডল ইস্টের অধিকাংশ দেশের যদি দেখি, তাহলে দেখি সেখানে আছে কি রাজতন্ত্র। রাজতন্ত্র অর্থাৎ যেখানে বংশ পরম্পরায় একটা নির্দিষ্ট বংশ থেকে, গোষ্ঠী থেকে রাজা নির্বাচিত হয়, এইভাবেই রাষ্ট্র পরিচালিত হতে থাকে যুগের পর যুগ। এই ধরনের যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, সেটাকে বলা রাজতন্ত্র। এখানে আরেকটা বিষয় তোমাদের শেখার আছে, সেটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, জাপানের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা কি? যেখানে পূর্বে রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। পূর্বে ছিল কিন্তু এখন নাই, এখন সেখানে গণতন্ত্র। কিন্তু তারা কি করছে? তারা তাদের সেই পূর্বের ঐতিহ্য, তাদের সেই রাজ পরিবারের স্মৃতিকে সম্মান জানানোর জন্য সেই রাজ পরিবারকে টিকিয়ে রাখছে, এবং রাজা বা রানীকে তারা কিছু ক্ষমতা দিয়ে, সম্মান দিয়ে, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের পৃষ্ঠপোষকতা করে সেই সিস্টেমটাকে ধরে রাখছে। এই ধরনের সরকার ব্যবস্থা আমাদের দেশে যেমন প্রেসিডেন্ট বঙ্গভবনে বাস করেন, ইংল্যান্ডে যেমন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ বার্মিংহাম প্যালেস, সেখানে তিনি বসবাস করেন। আমাদের রাষ্ট্রপতি যেমন সীমিত আকারের ক্ষমতা ভোগ করে, ওখানে রানী ক্ষমতা সীমিত আকারে ক্ষমতা ভোগ করে এবং তার নামে সরকার পরিচালিত হয়। আমাদের দেশে প্রেসিডেন্টের নামে সরকার পরিচালিত হয়। এই ধরনের যে একটা সিস্টেম, এই সিস্টেমকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়। প্রকৃত অর্থে সেখানে গণতন্ত্র, কিন্তু রাজতান্ত্রিক পরিবারকে টিকিয়ে রাখতে, তাদের প্রতি সম্মান জানাতে, ঐতিহ্য প্রথাকে ধরে রাখতে, এই ধরনের একটি গভর্নমেন্টকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ইংল্যান্ডের ব্যবস্থা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এ বিষয়ে পরে অন্য টপিকে আর কথা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আলোচনা করব গণতন্ত্রের একটি রাজনৈতিক দলের ভূমিকা কতটুকু। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে গেলে গণতন্ত্র যে জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা, অর্থাৎ জনগণের অংশগ্রহণ করার সুযোগ এবং সামর্থ্য একমাত্র গণতান্ত্রিক সরকারেই থাকে। এই গণতান্ত্রিক সরকারকে বা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে জনগণের কল্যাণকামী একটি রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টিস ইন ডেমোক্রেসি। গণতন্ত্র কি? তাহলে আমরা তো আগেই আমি আলোচনা করছি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ পরোক্ষভাবে রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারে।
অন্য কোনো শাসন ব্যবস্থায় এই সুযোগ নাই। তো আমরা দেখবো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 1 নম্বর হলো জনমত গঠন। জনমত গঠন রাজনৈতিক দলের একটি অন্যতম একটি সেরা কাজ। জনমত কি করে? রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের অভ্যন্তরের বিভিন্ন সমস্যা, বৈদেশিক বিভিন্ন নীতির ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে এবং একটি রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে ভূমিকা, যদি বিতর্কিত কোনো ভূমিকা থাকে, তাহলে সেগুলো কি করে? এই রাজনৈতিক দলগুলো জনসমক্ষে তুলে ধরে। কিভাবে তুলে ধরে? বিভিন্ন মিটিং, বিভিন্ন জনসভা যেটাকে বলা হয়, তারপরে তারা যে সেমিনারের মাধ্যমে, বিবৃতি দানের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরে। জনগণ সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং জনগণ কি হয়? রাজনৈতিক দিক দিয়ে তারা সচেতন হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি রাষ্ট্রে কিন্তু রাজনৈতিক সচেতন জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। একটি দেশে যদি স্বর্ণের খনি বা বিভিন্ন রূপার খনি, তেলের খনি, এর বিভিন্ন খনি যদিও না থাকে, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি রাজনৈতিক সচেতন থাকে, তাহলে সেই সম্পদটাই একটি দেশের সবচাইতে বড় সম্পদ। ওই খনিজ সম্পদের চাইতে এই সচেতন জনগোষ্ঠী বা সচেতন এই জনমত, এই সম্পদটাই কিন্তু একটি বড় সম্পদে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো সরকার গঠন। রাজনৈতিক দলের আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে? নির্বাচনে জয়লাভ করে তারা সরকার গঠন করে। সরকার গঠন করে তারা কি করে? জনমতকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এবং তাদের পূর্বের যে গৃহীত নীতি, আদর্শ এবং কর্মসূচি, সেইটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং এক্ষেত্রে তার সাফল্য ব্যর্থতা সেটা জনগণ পরবর্তীতে বিচার করতে পারে। এরপরে দেখো ভিন্নমুখী জনমতকে একত্রীকরণ। রাজনৈতিক দল কি করে? রাষ্ট্রের ভিতরে বিভিন্নমুখী জনমত থাকে। এই জনমতগুলোকে তারা কি করে? বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে একত্রিত করে, তাদেরকে বুঝিয়ে এই জনমতগুলো তাদের পক্ষে এনে একত্রীকরণ করার কর্মসূচি তারা গ্রহণ করে এবং এক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারে। ভিন্নমুখী জনমতকে একত্রীকরণ। এরপর হলো জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন। সেতুবন্ধন মানে কি? একটা গ্যাপ, এই গ্যাপটাকে পরিপূর্ণ করে উভয়ের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা, এটা হলো সেতুবন্ধন। তো একটি রাজনৈতিক দল কি করে? জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে। জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে। যারা ক্ষমতাসীন দল, এই দল কি করে? জনগণের যে চাওয়া পাওয়া, তারা মাঠ পর্যায়ে চাওয়া পাওয়াগুলো তারা জেনে সরকারের কাছে উপস্থাপন করে বিভিন্ন মাধ্যমে। জাতীয় সংসদে আর অন্যান্য যে সংসদীয় উপকমিটি থাকে, তাদের মাধ্যমে বিভিন্নভাবে এই জনগণের চাওয়া পাওয়া সরকারের দৃষ্টিতে এনে তারা উভয়ের মধ্যে একটা সুন্দর সেতুবন্ধন তৈরি করে। এর ফলে কি হয়? সরকার এবং জনগণের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন বা একত্রিত যে মনোভাব, একত্রিত হওয়ার যে মনোভাব, এটা তৈরি হয়। এর ফলে সরকার স্থায়ী হয়, জনগণের জীবনের সুখ শান্তি নিশ্চিত হয়। এরপর হলো বিরোধী দল হিসাবে ভূমিকা পালন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরোধী দল কিন্তু গণতন্ত্রের একটি অন্যতম একটা সত্য বা অঙ্গ হিসাবে আমরা বলতে পারি। অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য একটি মাধ্যম। বিরোধী দলের কাজ কি? বিরোধী দল হলো কারা? বিরোধী দল হলো যারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হয়েছে কিন্তু সরকারের পরেই তাদের অবস্থা। তারা কি করবে? জাতীয় সংসদে বিরোধী দল হিসাবে। বিরোধী দলের আর এক নাম হলো ছায়া সরকার, অর্থাৎ সরকারের সাথে সাথে থেকে সরকারের ভালো কাজের কি করা? প্রশংসা করা, সহযোগিতা করা এবং মন্দ কাজের সমালোচনা করা এবং বিরোধিতা করা। এটা কিন্তু মূলত বিরোধী দলের কাজ। শুধুমাত্র গতানুগতিকভাবে যেটা হয়, আমরা দেখি দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে, যে বিরোধী দলে যারা যায় তারা সরকারি দলের পিছনে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, অর্থাৎ ভালো কাজেরও বিরোধিতা করে, মন্দ কাজেরও বিরোধিতা করে। তাদের একমাত্র লক্ষ্য হলো সরকারকে কি? ক্ষমতাচ্যুত করা, সরকারকে যে কোনোভাবে অন্যায় করে হোক, মিথ্যা প্রোপাগান্ডা মাধ্যমে হোক, সরকারকে বিতর্কিত করে জনসমর্থনে ধস নামিয়ে আগামীতে তাকে পরাজিত করা। কিন্তু এটা না,
প্রিয় শিক্ষার্থীরা, বিরোধী দলের মূল কাজ হবে সরকারকে সহযোগিতা করা, গণতান্ত্রিক ঐতিহ্যকে ধারণ করে সরকারের ভালো কাজের সহযোগিতা করা এবং মন্দ কাজের বিরোধিতা করা, জনগণের দৃষ্টি সেদিকে আকর্ষণ করা। এই হবে বিরোধী দলের মূল কাজ। এতে করে কি হয়, সরকার সচেতন থাকে, দেশ বিরোধী কোনো চুক্তি বা দেশের অভ্যন্তরে এমন কোনো নীতি গ্রহণ করা থেকে বিরত থাকে যে নীতি গ্রহণ করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। কারণ সরকার জানে যে আমার পিছনে একটা ছায়া আছে, ছায়াটা হলো বিরোধী দল। এই হলো বিরোধী দলের মূল কাজ। রাজনৈতিক দল এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা একটা বিরাট ব্যাপার। যে দেশের জনগণ রাজনৈতিক দিক দিয়ে যত বেশি সচেতন, সেই দেশ তত বেশি উন্নত এবং ডেভেলপমেন্টের দিকে দ্রুত অগ্রসর হয়। অর্থাৎ রাজনৈতিক সচেতন, অর্থাৎ তারা কি করে, রাজনৈতিক বিষয়গুলো তারা যে জনগণ বোঝে এবং রিসার্চ করে, সরকারের কর্মকাণ্ডের দিকে তীক্ষ্ণ নজর রাখে, বিরোধী দলের কর্মকাণ্ড সম্পর্কে তীক্ষ্ণ নজর রাখে, যাতে করে ভোটের সময় কেউ এসে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে ভয়ভীত দেখিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে জনসমর্থনকে কাছে দিতে না পারে। এইটাকে রাজনৈতিক সচেতনতা বলা হয়। অর্থাৎ রাজনৈতিক দিক দিয়ে যখন কোনো জনগোষ্ঠী কি করবে, বিভিন্নভাবে শিক্ষার মাধ্যমে বিভিন্ন পেপার পত্রিকা বই পড়ে রাজনৈতিক দিক দিয়ে যারা এই বিষয়গুলো জানতে বুঝতে পারবে অধিক পরিমাণে, তখন সেই জনগোষ্ঠীকে বা সেই ব্যক্তিকে আমরা পার্সোনালিও বলতে পারি যে এই ব্যক্তি বা এই জনগণ রাজনৈতিক সচেতন। তো এই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিরোধী দল, এই সরকারি রাজনৈতিক দল বা বিরোধী দল যাই বলি না কেন, অ্যাটলিস্ট রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এরপর হলো শান্তিপূর্ণ সরকার পরিবর্তন, যেটা আমি আগেই আলোচনা করছি যে রাজনৈতিক দল কি করে, সবসময় শান্তিপূর্ণ সরকার পরিবর্তনের ক্ষেত্রে কর্মসূচি প্রণয়ন করে, যাতে করে রাষ্ট্রের ভিতরে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি না হয়, জ্বালাও পোড়াও বিভিন্ন হিংসাত্মক আন্দোলন সৃষ্টি না হয়, জানমালের ক্ষতি না হয়, রাষ্ট্রের কোটি কোটি ডলার ক্ষতি না হয়। সেই জন্য এই রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকে শান্তিপূর্ণ উপায়ে তারা ক্ষমতা অর্জনের চেষ্টা করে। এরপরে সংসদীয় সরকারের জন্য উপযোগী। আমরা দেখি যে রাজনৈতিক দল সংসদীয় সরকারের জন্য অপরিহার্য একটি বিষয়। সংসদীয় সরকার যদি তৈরি করতে হয় বা সংসদীয় সরকার যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই সেখানে রাজনৈতিক দলের উপস্থিতি কাম্য এবং সত্য, প্রধান সত্য। রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল থাকবে, একটা না একাধিক রাজনৈতিক দল থাকবে এবং সেই রাজনৈতিক দলগুলো কি করবে, ক্ষমতা অর্জনের জন্য বৈধভাবে জনমত পক্ষে নিয়ে সামনে আগানোর চেষ্টা করবে। এরপর হলো জাতীয় ঐক্যবোধ সৃষ্টি। সবচেয়ে বড় বিষয় হলো জাতীয় ঐক্যবোধ। একটি জাতি যখন একই সূত্রে, একই ঐক্যবোধে, একই ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকে, তখন সেই জাতিকে পরাস্ত করা অনেক কঠিন ব্যাপার। জাতীয় দুর্যোগে বা বিভিন্ন সমস্যায়, আন্তর্জাতিক দুর্যোগে এই ঐক্যবদ্ধ জাতি কি করে, সহজে তার রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে সুন্দরভাবে ধরে রাখার জন্য উপযোগী মাধ্যম হিসাবে কাজ করে। এই জন্য এখানে জাতীয় ঐক্যবোধ সৃষ্টির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করে, জনগণকে এক করে রাখে। তারা রাষ্ট্রীয় সমস্যাগুলো তাদের সামনে চিহ্নিত করে, কিভাবে সীমান্ত সমস্যা, কিভাবে বেকার সমস্যা, কিভাবে সন্ত্রাসী সমস্যা, কিভাবে জঙ্গি সমস্যা, কিভাবে আন্তর্জাতিক বিশ্বের যে বাণিজ্য ঘাটতি, এইগুলো পূরণ করা যায়। এই বিষয়গুলো জনগণের দৃষ্টি নিবন্ধ করে এক জায়গায় করে জনগণকে কি করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে এই রাজনৈতিক দলগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসের ভিতরে আমি যেটুকু আলোচনা করলাম, বিক্ষিপ্তভাবে হলেও আমি আলোচনা করার চেষ্টা করছি। এই বিষয়গুলোর 6ষ্ঠ অধ্যায় পৌরনীয় সুশাসন, প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়, এই টপিকটা তোমরা বাড়িতে আরো ভালো করে পড়বে। এবং আমি আজকে এখানে যে আরো নেতৃত্ব এবং সুশাসন, এই দুটা বিষয়ের আলোচনা বাকি থাকলো। আগামী ভিডিওয়ে আমি সুশাসন এবং নেতৃত্ব এবং সুশাসন, এই দুইটা বিষয়ের উপরে আমি আরেকটা ক্লাস
আপনাদের সামনে উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং নিরাপদে থাকবা, বাইরে ঘোরাফেরা কম করবা, কোভিড-19 থেকে বেঁচে থাকো। আল্লাহর দরবারে এই প্রার্থনা বা আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।